21শে ডিসেম্বর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় বেতন কাঠামো প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর, মূল বেতন সর্বনিম্ন ৮,২০০ টাকা, সর্বোচ্চ ৮০,০০০ টাকা। চাকরির মেয়াদ শেষে দেশে ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত রাষ্ট্রদূত ড্যান মজীনা। পাটের জীবন রহস্যের উদ্ভাবক মাকসুদুল আলম আর নেই, যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হবিগঞ্জের আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত, সিলেটের মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চলছে পর্যটন মৌসুম, যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামোর সংকটে ভুগতে হচ্ছে পর্যটকদের। সর্বোচ্চ ৮০,০০০ আর সর্বনিম্ন ৮,২০০ টাকা বেতন নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সুপারিশ করেছে সরকারি চাকরি ও বেতন কমিশন। সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে কমিশনের সুপারিশ জমা দিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ। আগামী বছরের জুলাই থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গত বছরের নভেম্বরে ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করে সরকার। এক বছর পর কমিশন অর্থমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিল। এখন কয়েক ধাপে মূল্যায়ন ও যাচাই বাছাই শেষে এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে। সুপারিশে আগের ২০টি গ্রেড কমিয়ে ১৬টি গ্রেড করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ক্যাবিনেট সচিবের বেতন ১ লাখ টাকা ও সিনিয়র সচিবের বেতন ৮৮,০০০ টাকা ধরা হয়েছে। সচিবদের বেতন ৮০,০০০ ও সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮,২০০ টাকা। বিসিএস ক্যাডারে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বেতন ২৫,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। পরিবারের সদস্য ৬ জন ধরে নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। স্বেচ্ছা অবসরের বয়সসীমা ২৫ থেকে কমিয়ে করা হয়েছে ২০ বছর। পেনশনের হার ৯০ ভাগ বাড়ানোর পাশাপাশি যে হারে বেতন বাড়বে সেই হারে পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষ কোনো ভাতা বাদ দিয়ে স্বাস্থ্য ও বাড়ি ভাড়া সহ অনেক ভাতা বিমার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। পদ খালি থাকলে দ্রুত নিয়োগ দেয়া ও সব নিয়োগ আন্তর্জাতিক মানের করার সুপারিশ করেছে কমিশন। সরকারি চাকরিকে আকর্ষণীয় না করা হলে আগামীতে বিশাল ও ক্রমসম্প্রসারণশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ইহার সামাজিক রূপান্তরের জন্য সঠিক গভর্নেন্স, সুশাসন ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে না। অর্থমন্ত্রীর মতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি বাড়বে না। Absolutely no. আমি absolutely no বললাম। The size of the economy and the impact of it, এটা চিন্তা করে দেখা দরকার। What has happened? তাদের টোটাল রেকমেন্ডেশনে বেতন ভাতা is being reduced as a proportion of the resources of the government. এটা কি করে ইনফ্লেশনারি ইম্প্যাক্ট হবে? প্রশাসনকে গতিশীল করতেই নতুন বেতন কাঠামো করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে সাথে আছেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মকবুল হোসেন এবং আমরা প্রথমেই সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জানতে চাইবো যে কয়েক বছর পর পর আলাদা করে উদ্যোগ নিয়ে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যে প্রক্রিয়াটা সেটা কেন আসলে মানে আনুপাতিক হারে বা এত বছর পর পর বেতন বাড়বে সেটির একটি আগাম একটি বৈজ্ঞানিক অবস্থা কেন করা যায় না? ডক্টর আবু আলম শহীদ খান, জনাব আবু আলম শহীদ খান। এটা নিয়ে আমরা সরকারের সাথে অনেকবার কথা বলেছি। আমাদের সরকারের কর্মচারীদের পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো যে একটা স্থায়ী বেতন কমিশন করা, এবং স্থায়ী বেতন কমিশন করা হলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আর দ্বিতীয়বার আপনাকে করতে হবে না। সাধারণত হয়ে আসছে যে ৫ বছর বা ৬ বছর পর পর একটি বেতন কমিশন করা হয়, তখন বেতন বাড়ানো হয়। স্থায়ী কমিশন হয়ে গেলে আপনি ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ঠিক করা যাবে। এরকম বড় ধরনের কমিশন তৈরি করতে হবে না। জনাব আবু আলম শহীদ খান, এই সময় বেতন বাড়ানোর যে চাপ, সেই চাপ মোকাবেলায় আসলে সরকার বা রাষ্ট্র আমরা সবাই কতটা তৈরি বলে আপনার মনে হয়? মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনলাম, উনি তো বলে দিয়েছেন যে জনগণ প্রস্তুত এবং সরকারও প্রস্তুত আছে বেতন ভাতা
দেওয়ার ব্যাপারে আপনি যদি আমাদের ইকোনমির সাইজ এখন দেখেন, 20 বছর আগের ইকোনমির সাইজ আর এখনকার সাইজ, এবং এখন যে পরিমাণ অর্থ আমরা বাজেটে রেখেছি এবং সেই পরিমাণ যে পরিমাণ উন্নয়নমূলক কার্যক্রম চলছে, তাতে আমার মনে হয় যে সুপারিশ এসেছে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা না গেলেও তার 90% কিংবা 80% বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব, এবং এটা দেখতে হবে যে সরকার পুরো সুপারিশটা কিভাবে গ্রহণ করে এবং কিভাবে সেটা বাস্তবায়ন করার পথ ঠিক করে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমি যে চাপের কথা জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে জানতে চাইছিলাম যে এই চাপটা নেয়ার জন্য আমাদের অর্থনীতি কতটা প্রস্তুত বেতন বাড়ানোর এই চাপ সামলানোর জন্য? ধন্যবাদ। আমার মনে হয় যে প্রথমত দেখতে হবে যে 2009-এর জুলাই থেকে 2015-র জুন পর্যন্ত মূল্যস্ফীতি মোটামুটি দাঁড়াবে হলো শতকরা 55% মতো। তো এইটার ফলে বর্তমানে চলমান যে বেতন কাঠামো আছে তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বড় ধরনের কিন্তু প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে, এটাকে সামাল দেওয়া দরকার। দ্বিতীয়ত যেটা এই সময়ে আমাদের প্রকৃত জাতীয় আয়ও প্রবৃদ্ধি হচ্ছে শতকরা 35%, সুতরাং সেটাকেও সমন্বয় করে তাদেরকে সেই সুবিধাটা, দেশের যে উন্নয়নের যে সুবিধা সেটাও তারা পেতে পারেন। আর আমাদের এখন 10 লাখ কোটি টাকার মতো অর্থনীতি, সেখানে আরো 15-16 হাজার কোটি টাকা বাড়তি আসবে এই বেতন বৃদ্ধির ফলে। আমার মনে হয় যে সেটা সামাল দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসও একই সাথে দেখা উচিত। সেটা হলো যে আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় যেগুলো আমরা কর এবং কর বহির্ভূত আয়ের মাধ্যমে করি, সে জায়গাটাতে আমাদের অবশ্যই আরো জোর ভূমিকা রাখতে হবে। আর যাদের বেতন ভাতা বাড়লো তাদের কাছ থেকে জনগণ যে আশা করে, যে সেবার মান আশা করে, উন্নত মানের কর্মকাণ্ড আশা করে, সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। সুতরাং সেই দিকটাতে আমরা যদি এখন বেশি মনোযোগ দেই, তাহলে এই যে বেতন ভাতা বৃদ্ধি, এটার ফলে আমরা যে আশা করছি যে তারা প্রণোদনা পাবেন এবং তাদের দক্ষতা বাড়বে এবং জাতীয় আয়ে তাদের অবদান বাড়বে, সেটার সাথে যদি আমরা সমন্বয় করি তাহলে এটাতে আমি খুব একটা দুশ্চিন্তা দেখি না। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমি ছোট্ট করে আপনাকে আরেকটি বিষয় জানতে চাই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন, সেইগুলিতে কখনোই আমরা তেমন ভাবে কোনো সমন্বয় আমরা দেখি না। এইটাতে কি সমন্বয়ের ক্ষেত্রে কি সরকারের হস্তক্ষেপ করা কোনো রকম কোনো দরকার আছে কিনা, বা কোনো সুযোগ আছে কিনা, যদি আমরা এটা বলি যে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে? জি, বেসরকারি খাত তো বেসরকারি খাত বেশ বড়। বেসরকারি খাত বেশ বড়। এখানে কর্পোরেট যে খাত আছে সেখানে কিন্তু বেতনের হার সরকারি খাত থেকে বেশি, এবং সরকারি যে বেতন সমন্বয় করা হচ্ছে এটা ভালো মেধাসম্পন্ন ছেলে মেয়েদেরকে যাতে আমরা এখানে নিয়ে আসতে পারি সেই সামঞ্জস্য বিধানও কিন্তু একটা যৌক্তিক ভিত্তি। এটা হলো এক। দ্বিতীয়ত যেটা বিভিন্ন মজুরি কাঠামো আছে প্রায় 42টার মতো, সেখানেও কিন্তু নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়, সরকারও সেখানে একটা ভূমিকা রাখেন। তো সেই সাইডটাও আছে, কিন্তু এর বাইরে যে বড় খাত আছে সেই খাতগুলোতে অবশ্য এটা বাজারের নিয়মেই নির্ধারিত হয়ে থাকে বেতন ভাতা। তো সেই জায়গাটা একদিকে সরকারের এখন যে পুনর্নির্ধারণ হলো তার একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। আবার অন্যদিকে সরকারের নিশ্চয়ই দেখার ব্যাপার আছে যে সেখানেও যাতে এমন একটা বেতন ভাতা থাকে যাতে করে জীবনযাত্রার মান সম্পন্নভাবে তারা কাজ করতে পারেন, কিন্তু সেখানে খুব বড় হস্তক্ষেপ করার আমার মনে হয় যে সুযোগ নেই। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একদম সংক্ষেপে একটু জেনে নিতে চাই যে আপনি কি মনে করেন বেসরকারি খাতের বেতন সমন্বয়ে সরকারের কোনো ভূমিকা রাখার আছে, এরকম মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানগুলির বেতনের ক্ষেত্রে? কারণ কোনো প্রতিষ্ঠানের বেতনের সাথে আরেকটি প্রতিষ্ঠানের বেতন অনেক বেশি ওঠানামা করে। জি, না, সরকারের খুব একটা যে ভূমিকা থাকবে এরকম নয়, বাট সরকার অবশ্যই যে মিনিমাম ওয়েজ যেটা সেটা নির্ধারণ করে দিতে পারে। তো একজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তার সিও অনেক টাকা বেতন পেতে পারেন, বাট একজন ছোট কর্মচারী কত টাকা বেতন পাবেন এটা সরকার বোধহয় ইন্টারভেন করতে পারে এবং করা উচিত। আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই যে আমি সুপারিশটা দেখলাম,
বেতন আমাদের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তাদের বেতন লাখের ঘরে চলে গেছে, কিন্তু আমি আমাদের যে গরিব কর্মচারী তাদের বেতন যেটা দেখলাম 8,000 কত টাকা। আমার মনে হয় এই ক্ষেত্রে সুপারিশটা আর একটু ভালো হলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেমন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার 4 থেকে 6 জনের যেমন একটা পরিবার আছে, একজন সরকারি কর্মচারী যিনি এও পিও লেভেলে কাজ করতেছেন তারও কিন্তু 4 থেকে 6 জনের একটা পরিবার চালাতে হয়, এবং ঢাকা শহরে তাকে বাসা ভাড়া দিয়ে এবং তাকে সব কিছু মিলিয়ে তার যা খরচ হয় সেটু কম্পেনসেট করা উচিত। আমার মনে হয় বেতন কমিশন এদিকে আগেও নজর দেন নেই, এখনও হয়তো অত ভালোভাবে মনোযোগ দেন নেই। এটা সরকারকে বিবেচনা করতে হবে যে সর্বনিম্ন বেতন কী হতে হবে, সর্বোচ্চ বেতন কত হবে এটা তো নির্ধারিত হবেই, এবং সর্বনিম্ন বেতন কত হবে এটা একটা নির্ধারণ হওয়া উচিত, এবং সর্বনিম্ন কী বেতন হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভালোভাবে চলতে পারবে না। এবং দুর্নীতির সাথে বেতনের যদিও তেমন কোনো পজিটিভ সম্পর্ক এখন পর্যন্ত আমরা দেখি না, বাট এটাকে একটা কানেক্ট করতে হবে, যাতে আমরা যদি বেতন বাড়াই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, তাহলে আমরা প্রত্যাশা করব যে তারা যেমন সেবা দিবেন এবং দুর্নীতির যে অভিযোগটা তাদের বিরুদ্ধে ওঠে সেখান থেকে তারা মুক্ত হবেন। এবং জনাব আবু আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মকবুল হোসেনের কাছে জানতে চাইবো যে একটি অভিযোগ প্রায় শিক্ষকদের কাছ থেকে উঠে যে তারা আসলে বাড়তি কোচিং সেন্টার বা অন্য শিক্ষকতার সাথে সংযুক্ত থাকতে চান একটিমাত্র কারণে, যাদের সংসার চালানোর জন্য, কারণ বেতন খুবই কম। এই ক্ষেত্রে বেতন বাড়ানোর পর কি সেই প্রবণতা কমবে বলে আপনি মনে করেন কিনা, অধ্যাপক ডক্টর মকবুল হোসেন? ধন্যবাদ। সত্যিকার অর্থে আমরা তো বসবাস করছি একটি কর্পোরেট সিভিলাইজেশনে। এই কর্পোরেট সিভিলাইজেশনের যে বাস্তবতাগুলো, যে আমাদের জীবনযাত্রার প্রতিদিনের যে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আমরা প্রতিনিয়ত একটি প্রতিযোগিতামূলক একটি বাজারের মধ্যে আমরা বসবাস করি। সে শিক্ষক হোক আর অন্য কোনো পেশার মানুষ হোক, তার যে দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহের জন্য তাকে অর্থ দিকে একটি দৃষ্টি আকর্ষণ করতেই হয়। সেক্ষেত্রে একজন শিক্ষক যখন তার দেখা যায় যে বেতন কাঠামো দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারছে না, তখন তার অতিরিক্ত আয়ের দিকে তাকে দৃষ্টি দিতে হয়। তো সেক্ষেত্রে যে রাষ্ট্রীয় যে সুশাসনের অন্যান্য বিষয়গুলো এর সঙ্গে যুক্ত আছে, এই বিষয়গুলো যে ব্যাহত হয় এটা আমরা সবাই বুঝি। তো মাননীয় অর্থমন্ত্রী এই মুহূর্তে যে সুপারিশটা পেয়েছেন, সেই সুপারিশটা আমরা মফস্বলের বাইরে অবস্থান কারণ হয়তো পুরোটা আমাদের কাছে এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। তবে যেটুকু আমরা প্রচার মাধ্যমে জানতে পাচ্ছি যে এই সুপারিশটা অনেকটাই হয়তো যুগের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ হবে, এবং এতে করে শুধু শিক্ষক নয়, মানে সরকারি কর্মচারী কর্মকর্তারা সকলেই উপকৃত হবেন। আর এ কথা ঠিক যে একটু আগেই আমরা যেমনটা শুনছিলাম যে স্থায়ী পে কমিশন থাকলে, আর এটা সকল পেশার মানুষের কাছে একটা আশ্বাস থাকে যে স্থায়ী পে কমিশন আছে এবং যে সঙ্গে সময় উপযোগী দেশের এবং আন্তর্জাতিক অর্থনীতির প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি চমৎকার বেতন বিন্যাস সরকারের কাছ থেকে আমরা পেতে পারি। অধ্যাপক ডক্টর মকবুল হোসেন, আপনাকে ধন্যবাদ। রেডিও স্পিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।